কাজে ঠিকাদার বাতিল না হওয়া পর্যন্ত আউটসোর্সিং কর্মচারীরা তাদের সংগ্রাম লড়াই থামাবে না। এই ঠিকাদার বাতিলের সংগ্রাম চলবে। আমরা ঠিকাদার বাতিলের সংগ্রাম চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত ঠিকাদার বাতিল হয়, ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে। বন্ধুগণ, একটা জিনিস মনে রাখবেন, আমাদের এই লড়াইয়ের যাত্রা দীর্ঘ। ৫৩ বছর পরেও আমাদেরকে দাবি করতে হচ্ছে দাসত্ব চলবে না। মানুষের শ্রম মর্যাদা নিয়ে ঠিকাদারের ব্যবসা চলবে না, বলতে হচ্ছে না। কাজে এটা মনে রাখবেন, লড়াই অনেক দীর্ঘ। এই লড়াইয়ের পথে বড় অর্জনের জন্য যেমন আমরা লড়বো, ছোট ছোট অর্জনগুলো আমাদের করে নিতে হবে। এই প্রস্তাবে কয়েকটা দাবি কিন্তু আপনাদের মানা হয়েছে, যেমন এই আপনাদের বেতন এতদিন ঠিকাদার নিয়ে আপনাদের টাকা মেরে দিত। আপনাদের ১৬,১৫০ টাকা বেতনে আপনাদেরকে যাকে যেমন পরে একটা বুঝিয়ে দিত, কিন্তু চেক আপনাদের নামে আসতো। আপনারা দাবি করেছেন ঠিকাদার মাঝখানে থাকতে পারবে না, বেতন সরাসরি দিতে হবে। ওই দাবি কিন্তু মেনেছে। মোবাইল ফাইন্যান্সিং সিস্টেমের মাধ্যমে প্রত্যেকের বিকাশ অথবা অন্নগত কিংবা যে কোনো অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে। ১ টাকা আউটসোর্সিং কর্মচারীর ১টি টাকা কোন ঠিকাদারকে আর খেতে দেবেন না। সরকারের এই টাকা দেওয়ার যে নীতি তারা নিয়েছে, এটা যদি কেউ না মানে, সমস্ত আউটসোর্সিং কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে ওদেরকে ঘেরাও করবেন। তারপরে আমরা বলেছি কাউকে ছাঁটাই করা যাবে না, যখন তখন ছাঁটাই করা যাবে না। নীতিমালায় সরকার বলেছে যখন তখন কাউকে ছাঁটাই করা যাবে না, কিন্তু আমরা পরিষ্কার করে বলেছি এই কথা আরো সুস্পষ্ট করতে হবে। যে অফিসে যারা কর্মরত আছেন, সেই অফিসের যিনি প্রধান কর্তা অথবা HR এর কর্তা, যারা এই হিউম্যান রিসোর্স দেখে, সেই কর্তাদের সম্মতি ছাড়া ওই অফিস থেকে কোন ঠিকাদার কাউকে ছাঁটাই করতে পারবে না। পরিষ্কার করে নীতিমালা লেখেন। আমরা বলেছি সমস্ত আউটসোর্সিং কর্মচারীদের একটা তালিকা তৈরি করতে হবে। তাদের সংখ্যা কত আমরা জানি না, ৬ থেকে ৮ লক্ষ। সারা বাংলাদেশে তারা কাজ করে। সমস্ত আউটসোর্সিং কর্মচারীদের তালিকা করেন এবং তা কম্পিউটারে থাকতে হবে। কোন প্রকল্প শেষ হয়ে গেলে পরবর্তী প্রকল্পে এই আউটসোর্সিং কর্মচারীদের দিক থেকেই তাদেরকে নতুন করে লোক নিতে হবে, তাদের অগ্রাধিকার দিতে হবে। আপনাদেরও ভাবতে হবে প্রত্যেকটি আউটসোর্সিং কর্মচারী, তাদের জীবন আছে, তাদের পরিবার আছে, তাদের সমাজ আছে, তাদের সম্মান আছে। আজকে তারা ৫ বছর ১০ বছর চাকরি করার পরে হঠাৎ করে চাকরি নাই, তাদের পরিবার নাই, তাদের সম্মান নাই, তাদের সমাজ নাই, তাদের ছেলে মেয়ে নাই। সুতরাং মানুষের জীবনে একটা মৌলিক অধিকার আছে, তার কর্মের নিশ্চয়তা। শ্রমিকের অধিকার। আজকে মে দিবসে তার প্রধান দাবি কি থাকে? আমার চাকরির নিশ্চয়তা দিতে হবে, নিয়োগপত্র দিতে হবে। এই যে চাকরি এবং কর্মের নিশ্চয়তা, এইটা মৌলিক অধিকার। সরকারি অফিসে বসে যাদের কাজ ছাড়া আপনাদের চা খাওয়া পর্যন্ত চলে না, তাদেরকে আপনারা নিশ্চয়তা দেবেন না, এটা হতে পারে না। অতএব নীতিমালায় এই জিনিসও আনতে হবে। আমরা দাবি করেছি উৎসব ভাতা দিতে হবে। আপনারা উৎসব ভাতার ব্যবস্থা করেছেন। আমরা দাবি করেছি মাতৃত্বকালীন ছুটি সবার জন্য সমান হতে হবে। সরকারের আইনে আছে ৬ মাস মাতৃত্বকালীন ছুটি পেতে হবে। আপনারা আউটসোর্সিং কর্মচারীর জন্য দেন ৪৫ দিন। এক দেশে দুর্নীতি চলতে পারে না। আমাদের আউটসোর্সিং কর্মচারীদের মধ্যে যারা মহিলা কিংবা নারীরা আছেন, তারা কি কারণে অন্য এলাকা অন্য অফিসের কিন্তু
একই অফিসের যারা সরকারি কর্মচারী অফিসার, যারা নারী অফিসার নারী কর্মচারী, তাদের এক অধিকার, আর আউটসোর্সিং তার আরেকটা অধিকার। এ তো হতে পারে না। আপনাদের আবার বিবেচনা করতে হবে। নারীর যে মাতৃত্বকালীন ছুটি একেবারে মৌলিক অধিকার। সন্তান জন্ম দেওয়া এবং এই যে আমাদের মানব সভ্যতা মানব জাতির যে ধারাবাহিকতা রক্ষা করা, এইটা জরুরি না? তাহলে কি আর থাকবে? তাহলে এই জরুরি কাজের দায়িত্ব যারা পালন করেন মায়েরা, তাদের যদি কোনো অধিকার হরণ করা হয়, সেই সরকার আর দেশের মানুষের সরকার থাকতে পারে না। আপনাদের এই নীতিমালা পরিবর্তন করতে হবে। আর সারা জীবন একই বেতন পাবে, এটা কোন কথা? আর তিনি প্রবেশ করলেন 16,150, 5 বছর কাজ করার পরে একই বেতন, 10 বছর কাজ করার পরে একই বেতন। আপনি তো তাকে দুর্নীতির দিকে ফেলতেছেন, তাই না? আমার পেটে যদি ভাত না থাকে তাহলে তো আমি অন্য উপায়ে অর্থ আদায় করতে যাব। সুতরাং আপনাদেরকে যদি ন্যায় প্রতিষ্ঠা করতে হয়, এই ক্ষেত্রেও নীতিমালার বদল করতে হবে। তাহলে আমরা চাকরির নিশ্চয়তা চাই, আমরা আমাদের মর্যাদাপূর্ণ মজুরি বেতন সম্মানী চাই, আমরা আমাদের অধিকার চাই, নারীদের অধিকার চাই। এইগুলো ন্যূনতম চাওয়া। যতগুলো পূরণ করেছেন তার জন্য ধন্যবাদ, যা যা পূরণ হয় নাই তার জন্য আন্দোলন চলবে। এর জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে, আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। আজকে আমরা দেখি ডিপিসি, এই যে বিদ্যুতের যতগুলো প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। বিদ্যুৎ না থাকলে আমাদের অবস্থা কি হয় আমরা জানি। শিল্প কলকারখানা, অর্থনীতি, সেই বিদ্যুৎ প্রতিষ্ঠানে 24 ঘন্টা কাজ করতে হয়। বিদ্যুৎ কি 8 ঘন্টা আছে? তাই না? গভীর রাতে হপ্তার বিদ্যুৎ লাগে। ওই বিদ্যুৎ কেউ না কেউ তো দেখতেছে নাকি? ওইখানে আমাদের কর্মচারীরা আছে না, তারা আজকে যখন কাজ করতে যায়, বিদ্যুৎ কতটা অনিরাপদ জায়গা, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এটা কোম্পানির দায়িত্ব। কিন্তু কোম্পানি তাদের যে ইকুইপমেন্ট দেয়, পোশাক আশাক, জুতা, হান, এগুলো সবই হচ্ছে নিম্নমানের অথবা ঠিক মতো দেয় না। অনেক কর্মচারীরা মারা যাচ্ছেন, তাদের ঠিক মতো ক্ষতিপূরণও দেয় না, নানান অন্য কথা বলে তাদের লাশ কবরস্থ করে ফেলা হয়। এইরকম মর্মান্তিক কাহিনী আমরা শুনেছি। দেখেন ফ্যাসিস্ট শাসন কিভাবে ভয়ঙ্কর ভাবে আমাদের মানুষদেরকে নির্যাতন করেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলি, ফ্যাসিস্টরা যা করে গেছে আপনারা সেগুলো বাতিল করে দিয়ে মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করবেন, এটাই তো মানুষ চেয়েছে। কাজেই ওই ডিপিডিসি, ওই যে ডেস্কো, তারপরে যতগুলো প্রতিষ্ঠান আছে, স্বাস্থ্যকর্মী, হাসপাতালগুলোতে প্রত্যেক জায়গায় যারা 24 ঘন্টা ডিউটি করেন, তাদের যা যা পাওনা, সেটা পোশাক আশাক থেকে শুরু, ইকুইপমেন্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় সেই সব পাওনা নিশ্চিত করতে হবে। আপনাদের সব আদায় হয় কখন হয়? যখন আপনারা ঐক্যবদ্ধ থাকেন। মনে আছে শাহবাগে সমাবেশ করেছিলেন,